আমরা এখানে উপস্থিত হয়েছি নেতাজি সম্পর্কে জানতে বুঝতে, কিন্তু নেতাজি সম্পর্কে কি আমরা কিছুই জানি না? কিছু কিছু জানি, আমাদের পাঠ্য বইতে কিছু কিছু আছে। এবং আমরা যদি মানে এই ক্লাসরুম বা এই আলোচনা এখানে যে আলোচনা সভা এখান থেকে বেরিয়ে যদি বাইরে কাউকে জিজ্ঞেস করি, বাইরে বেরিয়ে কেউ রাস্তা দিয়ে যাচ্ছে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি নেতাজি সম্পর্কে কি জানেন বলুন, তারাও কিছু কিছু বলতে পারবেন, তাই তো? কিছু তথ্য আমাদের সামনে আছে, আমরা স্কুল পাঠ্য বইতে পড়েছি, কিছু তথ্য আমরা জানি। এই তথ্যগুলো আমরা মোটামুটি পড়েছি, আমাদের কাছে কিছু এসছে, কিন্তু আমরা অন্তত মনে করি, ছাত্র সংগঠন এআইডিএসও মনে করে যে সঠিক দৃষ্টিভঙ্গি ছাড়া কোনো তথ্যই হচ্ছে আমরা বিচার করতে পারবো না। দৃষ্টিভঙ্গি সঠিক না থাকলে যে কোনো তথ্য সেটা শুধুমাত্র তথ্য হয়েই রয়ে যাবে, আমরা সেটাকে সঠিকভাবে বিচার করতে, জানতে, বুঝতে পারবো না। এবার কোনো মানুষকে সঠিকভাবে বিচার করা, কোনো বড় মানুষ, কোনো মহান মানুষ, সেই মহান মানুষকে সঠিকভাবে বিচার করা যে প্রক্রিয়া বা সেই বিচার করার যে মাপকাঠি কি, মানে কিসের মাধ্যমে স্থির হবে যে তিনি কত বড় মানুষ, বা কিসের মাধ্যমে স্থির হবে যে তার কর্মপ্রক্রিয়া বা তিনি যা জীবন সংগ্রামে যা কিছু করেছেন সেটা কতটা মহৎ, সেটা কিসের ভিত্তিতে বিচার হবে? যেমন আমরা বিজ্ঞানে কোনো কিছু মাপার জন্য কোনো একটা পয়েন্টকে পয়েন্ট অফ রেফারেন্স ধরে নিই, তাই তো? যেমন ধরো যদি কোনো ভর মাপার ক্ষেত্রে আমরা 1 কেজি বা 1 গ্রামকে আমরা ইউনিট হিসেবে ধরে নিই, তাই তো? এটাই হচ্ছে 1 গ্রাম বা 1 কেজি হচ্ছে মাপকাঠি। সেই রকম কোনো একজন বড় মানুষকে বিচার করা, তার সংগ্রামী জীবনকে বিচার করার মাপকাঠি কি হতে পারে? তার সংগ্রামী জীবনকে বিচার করার মাপকাঠি হিসেবে এটাই হতে পারে যে প্রত্যেকটা যুগে যে কোনো সময় তুমি সেই যখন দাস প্রথা ছিল বা তার পরবর্তীকালে যখন হচ্ছে সামন্ত প্রথা এলো, প্রত্যেকটা যুগে যে ইতিহাসের একটা সত্য উঠে আসে। যেমন ইংরেজ শাসনকালে ভারতবর্ষে যখন ইংরেজ শাসন চলছে, তখন সেই সময় সেই যুগের একটা সত্য ছিল, তাই তো? সেই সত্যটাকে ওই মানুষটি যে কোনো মানুষকে আমরা বিচার করছি, সেই মানুষের মাধ্যমে জীবনে কতটা তিনি গ্রহণ করেছেন, কতটা তার জীবনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে, সেটাই হচ্ছে তার বিচারের মাপকাঠি, তাই তো? যেমন ধরো নেতাজির সময় বা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের যে 200 বছরের যে পরাধীন ভারতবর্ষে যে মানুষজন, অনেক মানুষই তো ছিলেন, কিন্তু সবাইকে কি আমরা মনে রেখেছি? সবাইকে কিন্তু আমরা মনে রাখিনি, তাই তো? কাদেরকে মনে রেখেছি? আমরা মনে রেখেছি বিদ্যাসাগরকে মনে রেখেছি। আমরা কাকে মনে রেখেছি? আমরা ক্ষুদিরামকে মনে রেখেছি, নেতাজিকে মনে রেখেছি। নেতাজি সম্পর্কে আলোচনা করার জন্য, আমরা জানার জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছিল। ফলে এই যে কোনো মানুষকে, যে কোনো বড় মানুষকে, মহান মানুষকে বিচার করার মূল মাপকাঠি হচ্ছে সেই যুগের যে সত্য, সেই সত্যটাকে তিনি কতটা, সেই মহান মানুষ কতটা ধারণ করেছেন, কতটা তার জীবন সংগ্রামের মাধ্যমে প্রতিফলিত হয়েছে, এটাই হচ্ছে মূল বিষয়। তার মাধ্যমেই আমরা একজন বড় মানুষকে বিচার করি। এবার সেই বিচার করার জন্য কিছু তথ্য আমাদের সামনে আসে। তার জীবন সংগ্রামকে বিচার করতে গেলে তিনি কি মানে তার কর্মপ্রক্রিয়া, তার জীবন সংগ্রামে তিনি কি করেছেন, সেগুলোকে আমাদেরকে জানতে হয়। সেগুলো আমরা কিছু জানি, সেগুলোতে আমি বেশি যাব না, বেশি আলোচনা করব না। তার প্রধান কারণ হচ্ছে আমার তথ্য খুব মনে থাকে না। আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে তার জীবনকে বিচার করার যে দৃষ্টিভঙ্গি, সঠিক দৃষ্টিভঙ্গিটা তোমাদের কাছে তুলে ধরার। এবার হচ্ছে নেতাজি সম্পর্কে কিছু আলোচনা দিদি করেছেন, তুমি করলে, আবার এই ভাই করলো, কিছু আলোচনা করেছেন। তার জীবনের কিছু তথ্য আমাদের সামনে উঠে এসেছে। আরও কিছু জিনিস যেগুলো না বললেই নয়, সেগুলো আমি মোটামুটি বলার চেষ্টা করছি। এবার যেহেতু একজন বড় মানুষকে বিচার করার ক্ষেত্রে সেই যুগটাকে, তার জীবনকালের যে সময়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে ভালোভাবে জেনে নিতে হয়। সেই জানার পরিস্থিতিতেই হচ্ছে আমাদেরকে তাহলে ওই সময়ের, ওই ইতিহাসের কিছু জিনিস আমাদের জানতে হবে। তোমরা সবাই নিশ্চয়ই জানো, ইতিহাসে পড়েছো যে 1757 খ্রিস্টাব্দে যে পলাশির যুদ্ধের মাধ্যমে সিরাজউদ্দৌলা পরাজিত হলেন, এবং তারপরেই হচ্ছে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হলো, তাই তো? এটা সবাই মোটামুটি জানো। তারপরে কি ভয়াবহভাবে অত্যাচার করা শুরু করলো তারা। মানুষের কাছ থেকে কর আদায়, মানুষ খেতে পারছে না, এরপরে একটা মন্বন্তর হয়ে গেল। এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে মানুষ হচ্ছে বারবার প্রতিবাদ করেছে, আন্দোলন হয়েছে।
হ্যাঁ, এবং তারই ধারাবাহিকতায় 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয় ভারতবর্ষে, এটাও তোমরা নিশ্চয়ই জানো, তাই তো? এবার এই সিপাহী বিদ্রোহের পরবর্তীকালে ইংরেজ সরকার ব্রিটিশ সরকার তারা কি করলো, তারা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে শাসন ব্যবস্থা নিজেদের হাতে তুলে নিল এবং ভারতবর্ষে পুরোপুরি ব্রিটিশ শাসন, ব্রিটিশ রাজ চলতে শুরু করলো। এরপরে ইতিমধ্যে ইউরোপে নবজাগরণ হয়েছে। নবজাগরণে কি হয়েছে, নবজাগরণ সম্পর্কে তোমরা নিশ্চয়ই ইতিহাস বইতে পড়েছো। কি হয়েছে নবজাগরণে যে পুরনো ধ্যান ধারণা, সামন্ততান্ত্রিক চিন্তা, সেই চিন্তাগুলোকে বাদ দিয়ে কিছু মানুষ যুক্তি বিজ্ঞানকে হাতিয়ার করে তারা হচ্ছে সমাজকে জানতে চেয়েছে, বুঝতে চেয়েছে, সমাজের যে কুসংস্কার তা দূর করতে চেষ্টা করেছেন। এবার সেই যে নবজাগরণের প্রভাব, সেই প্রভাব কিন্তু এদেশেও পড়তে শুরু করে এবং এদেশে সবার প্রথম কার মাধ্যমে সেটাকে পরিস্ফুট হয়, সেটা হচ্ছে রাজা রামমোহন রায়, তাই তো? রাজা রামমোহন রায় কি বন্ধ করেছিলেন? সতীদাহ প্রথা, তাই তো? তিনি বেদান্ত সংস্কারের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করেন এবং এর মাধ্যমে তিনি যুক্তিকে তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু সেটাও বেদান্ত সংস্কারের মাধ্যমে। এবং তার পরবর্তীকালে বিদ্যাসাগর এলেন এবং বিদ্যাসাগরই সর্বপ্রথম এই সমাজ সংস্কারের সাথে ধর্মকে পুরোপুরি বাদ দিয়ে, তখনকার সময় দাঁড়িয়ে তিনি ধর্মের কোনো রকম আচার আচরণ তিনি পালন করেননি। তিনি বলেন সাংখ্য বেদান্ত সম্পূর্ণ ভ্রান্ত দর্শন। তিনি সবথেকে বেশি কি করলেন, সবথেকে বেশি যেটা চেষ্টা করলেন সেটা হচ্ছে ইংরেজি শিক্ষাকে তুলে ধরা। ইংরেজি শিক্ষার মাধ্যমে মানুষজনের কাছে যাতে হচ্ছে মানুষের মনে হচ্ছে যুক্তি গড়ে ওঠে, মানুষ বিজ্ঞানকে হাতিয়ার করে এগিয়ে চলে, সেটা তিনি চেষ্টা করলেন। এবার বিদ্যাসাগরের পরবর্তীকালে বিদ্যাসাগর যে যুক্তি বিজ্ঞানের যে চর্চা হচ্ছে মানুষের মধ্যে হচ্ছে পরপর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, যে বিধবা বিবাহ চালু করার মাধ্যমে এবং আরো বিভিন্ন সমাজ সংস্কারের মাধ্যমে। এবং এটাও সত্যি কথা যে বিদ্যাসাগর না থাকলে কিন্তু এদেশের মেয়েদের যে তোমরা এখানে এসে বসে আছো, স্কুলে পড়াশোনা করার সুযোগ পাচ্ছ, তা কিন্তু সম্ভবই হতো না। এবং শুধুমাত্র বিদ্যাসাগর নয়, আরো অন্যান্য মনীষীরা না থাকলে কিন্তু এটা সম্ভব হতো না। কিন্তু বিদ্যাসাগরের তাতে একটা বড় প্রভাব আছে, সেটা আশা করি তোমরা জানো। এইবার বিদ্যাসাগরের পরবর্তী সময়ে স্বামী বিবেকানন্দের উত্থান। স্বামী বিবেকানন্দ কি বললেন? স্বামী বিবেকানন্দ হচ্ছে তিনি চেষ্টা করলেন, তার মাধ্যমে জাতীয়তাবাদের হলো, কি বলে, পরিস্ফুট হলো, কিন্তু তার যে আলোচনায়, তার যে বক্তব্যে সেই ধর্মের প্রভাব কিন্তু রয়েই গেল। ঠিক আছে, তিনি বললেন, হে ভারতবাসী, ভুলিও না মূর্খ, জাতপাত শূন্য বা নিচু জাতি, তারা সবাই তোমার ভাই, তোমার নারী জাতির আদর্শ সীতা, এইসব তিনি বললেন। ফলে তার যে মধ্যে ধর্মের প্রভাব কিন্তু ধীরে ধীরে রয়েই গেল। এর পরবর্তীকালে এরকম সময়ে কিন্তু হচ্ছে মূলত নেতাজির জন্ম 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি, এই সময় তার জন্ম হয় কোথায়? উড়িষ্যার কটক শহরে একজন বাঙালি উকিল পরিবারে। তার বাবার নাম জানকীনাথ বসু, মায়ের নাম প্রভাবতী দেবী। এইবার এই সচ্ছল পরিবার, যথেষ্ট সচ্ছল পরিবার, কিন্তু তার পরবর্তীকালে কিন্তু তা সত্ত্বেও তাদের জীবন কিন্তু খুব সাদামাটা জীবনই ছিল এবং জীবনের মধ্যে কোনো আড়ম্বর এই ব্যাপারটা ছিল না। এরপরে তিনি আস্তে আস্তে ভর্তি হলেন, যখন একটু বড় হলেন 1902 সালে তিনি ভর্তি হলেন কোথায়? তিনি ভর্তি হলেন হচ্ছে একটা স্কুলে, প্রোটেস্ট্যান্ট মিশনারি স্কুল, ইউরোপিয়ান স্কুল, সেই স্কুলে তিনি ভর্তি হলেন। এবার সেটা হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুল। এবার তখনকার সময় যেহেতু ব্রিটিশ শাসনের ফলে তারা যারা হচ্ছে শিক্ষক, তারা মনে করতেন যে হচ্ছে ইংরেজি বলা বা ইংরেজ ছাত্রছাত্রীরা এবং হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান তারা ছাড়া ভারতীয়রা হচ্ছে অসভ্য জাতি। ফলে তাদের এই যে মানসিকতা কিন্তু তাদের শিক্ষকতার মধ্যেও পড়তো। ফলে এইগুলো কিন্তু সুভাষচন্দ্রকে যথেষ্ট ব্যথিত করে তোলে এবং তিনি তাদের যে ভারতীয় যে ছাত্রছাত্রী সেই স্কুলে, তাদেরকে নিয়ে প্রতিবাদ গড়ে তোলেন। এর পরবর্তীকালে তিনি ভর্তি হন রেভেনশা কলেজিয়েট স্কুলে। ঠিক আছে, সেটা হয় 1909 খ্রিস্টাব্দে। এবার 1909 খ্রিস্টাব্দে তিনি এই স্কুলে ভর্তি হয়ে, আশা করি তোমরা সবাই নাম শুনেছো, নেতাজির শিক্ষকের নাম কি ছিল কেউ বলতে পারবে? বেণীমাধব দাস। এই স্কুলে তিনি প্রথম তার সাথে সাক্ষাৎ হয় বেণীমাধব দাস। বেণীমাধব দাস হচ্ছেন একজন
স্বদেশী শিক্ষক এবং তিনি ছাত্রদেরকে স্বদেশী আন্দোলনে যুক্ত হওয়ার জন্য এবং দেশের জন্য কাজ করার জন্য উদ্বুদ্ধ করতেন। তো এই বেণীমাধব দাসের প্রভাব কিন্তু, শিক্ষক বেণীমাধব দাসের প্রভাব কিন্তু নেতাজির উপর খুব অনেক খুব ভালোভাবেই ছিল। তো কলেজের স্কুলে ভর্তি হওয়ার পরে এবার এটা কিন্তু 1909 সাল, ইতিমধ্যে 1907 খ্রিস্টাব্দ, 1907 এরপরে তো হ্যাঁ এবার এটা তো নেতাজির জীবন চলছে আস্তে আস্তে, তার সাথে সাথে যে ঐতিহাসিক পরিস্থিতি, বাংলার পরিস্থিতি, সেটাও কিন্তু আমাদের একটু বুঝে নিতে হবে। সেই বাংলার পরিস্থিতিতে কি বঙ্গভঙ্গ কবে হয়? 1905 খ্রিস্টাব্দে। এই 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ ইংরেজ সরকার চালু করে এবং লর্ড কার্জন বলেন যে হচ্ছে বঙ্গভঙ্গ হচ্ছে একটা সেটেলড ফ্যাক্ট, তখন এই দেশের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে এই সেটেল ফ্যাক্টকে আমরা আনসেটেল করে দেবো। এবং এই বঙ্গভঙ্গের উদ্দেশ্য কি ছিল? ইংরেজদের উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি করে তারা কি করবে? তারা হচ্ছে এই যে স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনকে তারা প্রশমিত করবে, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য ছিল। এইবার তো এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে হচ্ছে সারা বাংলা জুড়ে আন্দোলন গড়ে উঠতে থাকে, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন যে হচ্ছে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, পূর্ণ হোক এই ভগবান, এটা তোমরা সবাই মোটামুটি জানো। এবং তারপরে তিনি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে হচ্ছে নাখোদা মসজিদ, কলকাতার নাখোদা মসজিদ পর্যন্ত গেলেন এবং হচ্ছে ইমামকে রাখি পরিয়ে দিলেন এবং অসম্ভব এক সম্প্রীতির বার্তা তিনি চারদিকে ছড়িয়ে দিলেন। এবং এরই পরিপ্রেক্ষিতে হচ্ছে এই যে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রভাব কিন্তু উড়িষ্যার কটক শহরেও পড়েছিল এবং সেই বঙ্গভঙ্গ সহ তৎকালীন যে রাজনৈতিক পরিস্থিতি, সেই তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির প্রভাব কিন্তু নেতাজির উপর এসেও পড়ছিল। এইবার এই বঙ্গভঙ্গ আন্দোলনে যখন বাংলা উত্তাল, তখন 1907 খ্রিস্টাব্দে বিভিন্ন বাঙালি যুবকরা তারা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে আসছে, তারা হচ্ছে বিদেশি দ্রব্য বর্জনের জন্য হচ্ছে মানুষের কাছে আবেদন করছেন যে হচ্ছে তোমরা দেশি দ্রব্য ব্যবহার করো, এরকম করে আন্দোলনে উত্তাল তখন বাংলা। এই সময় বন্দে মাতরম, তখন হচ্ছে বিপ্লবীদের স্লোগান কি ছিল? বিপ্লবীরা তারা উদ্বুদ্ধ করতে নিজেদেরকে এবং অপরকে বন্দে মাতরম স্লোগান দিয়ে। এবার এই বন্দে মাতরম স্লোগান দেওয়ার কারণে 14 বছরের একজন কিশোর, তোমাদের এখানকার অনেকের বয়স হয়তো 14 বছর, এইরকম একজন কিশোর, তিনি তাকে বন্দে মাতরম স্লোগান দেওয়ার অপরাধে তাকে অত্যাচারী কিংসফোর্ড, ইংরেজ একজন শাসক, তিনি কিংসফোর্ডকে 15 ঘা বেদ মারার নির্দেশ দেন। এর পরবর্তীকাল এবং যতবার হচ্ছে 15 ঘা বেদ যতবার মারা হচ্ছে ততবারই হচ্ছে সেই সুশীল সেন তিনি কিন্তু প্রত্যেকবারই হচ্ছে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম এরকম করে বলতে থাকলেন। এবং এই যে তার এই যে বলার মাধ্যমে যে প্রভাব বিপ্লবী আন্দোলনের উপর পড়লো এবং তারই পরিপ্রেক্ষিতে বিপ্লবীরা ঠিক করলেন